প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাস সংযুক্ত হতে পেরে আমি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ মুখতার হোসেন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কারমাইকেল কলেজ। আমরা ইতিপূর্বে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স 14 বর্ষের 24-13 কোর্সের বাংলাদেশে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি। আজকে আমরা দ্বিতীয় লেকচারে যাব। আজকের লেকচারের শিরোনাম হচ্ছে বাংলাদেশের আইনসভার গঠন ও কার্যক্রম। বাংলাদেশ আইনসভা গঠন এবং কার্যক্রম 1971 সালের 16 ডিসেম্বর হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের মানচিত্রে লাল সবুজ পতাকা নিয়ে বাংলাদেশের আইনসভা বাংলাদেশ জাতীয় সংসদ। রাষ্ট্রের তিনটি মৌলিক উপাদান, মৌলিক প্রতিষ্ঠান: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার। এই আইন বিভাগ, শাসন বিভাগ, বিচারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইন বিভাগের মাধ্যমে রাষ্ট্রের প্রকাশিত। 1971 সালের 22 ডিসেম্বর যখন সরকার বাংলাদেশে ফেরত আসে, তারপরে তারা বাংলাদেশের রাষ্ট্রপতি। 1971 সালের 16 ডিসেম্বরে বাংলাদেশ 72 সালে 8 জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগার থেকে মুক্তি লাভ করেন এবং সেটি হচ্ছে 8 জানুয়ারি বঙ্গবন্ধু কারাগার। 10 জানুয়ারি তিনি স্বদেশ প্রত্যার্পণ করেই তিনি 11 জানুয়ারি সংসদ প্রতিষ্ঠা করেন এবং অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এবং এই অস্থায়ী সংবিধান আদেশের মাধ্যমে 1972 সালের 16 ডিসেম্বর পর্যন্ত যতদিন বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়নি। আমরা একটু কথা বলে নিই, সেটি হচ্ছে 1971 সালের 16 ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। রাষ্ট্রটি সংসদ সরকার ব্যবস্থা। 1975 সালের 34 সংশোধনের মাধ্যমে এখানে রাষ্ট্রপতি সরকার গঠন করা হয় এবং 1990 সালে ব্যাপক গণ আন্দোলনের মাধ্যমে 1991 সালে পঞ্চম সংসদে দ্বাদশ সংশোধনের মাধ্যমে পুনরায় সংসদে। এবার আসে আমরা অস্থায়ী সংবিধান আদেশ 1972 সালের 23 অস্থায়ী সংবিধান আদেশের বৈশিষ্ট্যগুলি 1972 সালের 23 মার্চ এই অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় এবং 1972 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ এই অস্থায়ী সংবিধান আদেশ জারি বাংলাদেশ। এই আইনের মাধ্যমে এটি ছিল বাংলাদেশের সংবিধানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। এর মধ্যে দিয়ে সংসদীয় সরকার ব্যবস্থা বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশে গুরুত্বপূর্ণ দিক আমাদের আলোচনা করছি। প্রথমে যে গণপরিষদ 1970 এবং 1971 সালে 1 মার্চ পর্যন্ত তৎকালীন গণপরিষদ যারা নির্বাচিত সদস্য ছিলেন তাদেরকে গণপরিষদ গঠন করা। এই আদেশের মাধ্যমে এটি সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তনের ঘোষণা দেওয়া হয় এবং প্রধানমন্ত্রী এবং সরকার প্রধান এবং তার নেতৃত্বে মন্ত্রিসভা থাকবে এবং তার রাষ্ট্রপতি। যেহেতু সংসদীয় সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে সেহেতু তার রাষ্ট্রপ্রধানের নামমাত্র রাষ্ট্রপতি, নিয়মতান্ত্রিক রাষ্ট্রপতি। তিনি সব কাজ করবেন প্রধানমন্ত্রীর পরামর্শ এবং রাষ্ট্রের সমস্ত কার্যক্রম প্রধানমন্ত্রী পরিচালনা করবেন এবং প্রধানমন্ত্রীর মাধ্যমে মন্ত্রী পরিষদ পরিচালনা করবেন। রাষ্ট্রপতি থাকবেন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপতি। এই আইনের মাধ্যমে একটি সুপ্রিম কোর্ট গঠন করা হয়, যা একটা হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ নিয়ে সুপ্রিম কোর্ট গঠন করা হয়। এবং এই আদেশের মাধ্যমে প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভা গঠন করতে বলা হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠনের মাধ্যমে রাষ্ট্র ঘোষণা করেন। অস্থায়ী সংবিধান আদেশে বলা হয় বাংলাদেশের রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যগণ, 3 বাহিনীর প্রধানগণকে শপথ করা হয়। এবং 1972 সালে 12 অক্টোবর সংবিধানের খসড়া জাতীয় তৎকালীন গণপরিষদ, যেটি বর্তমান জাতীয় সংসদ, সেখানে উপস্থাপন করা হয়। 4 নভেম্বর 10টি সংশোধনী সভা গ্রহণ করা হয় এবং 16 ডিসেম্বর তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেন নেতৃত্বে যে কমিটি গঠন করে, সেই কমিটি মূলত বাংলাদেশের জন্য একটি উত্তম সংবিধান রচনা দায়িত্ব পালন করে। আমরা দেখিনি 1972 সালে 16 ডিসেম্বর যে সংবিধান কার্যকরী হলো, সেই সংবিধানে কি কি ছিল? এখানে ছিল 11টি ভাগ ছিল, 153টি অনুচ্ছেদ, 4টি তফসিল। আরেকটি কথা না বলেই নয়, আজকে যে জাতীয় সংসদ ভবন, যেটি আমাদের জাতির মুখপাত্র হিসেবে পরিগণিত, রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান, সেই জাতীয় সংসদটি উদ্বোধন করা হয় 1982 সালের 28 জানুয়ারি
তৎকালীন রাষ্ট্রপতি মরহুম আব্দুল সাত্তার জাতীয় সংসদ। আমরা জানি সরকারের বিভাগ তিনটি, আইন বিভাগ, শাসন বিভাগ, এবং আইন বিভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইন বিভাগের কার্যক্রম দ্বারা শাসন বিভাগ বিচার বিভাগ পরিচালিত, অথবা শাসন বিভাগ বিচার বিভাগ আইন বিভাগের অনুমতি ছাড়া আইন বিভাগকে বাইপাস করে 1972 সালে 16 ডিসেম্বর যে সংবিধান কার্যকর হয়, সেই সংবিধানের 65 অনুচ্ছেদে দেওয়া হয় যে জাতীয় সংসদের আইন প্রণয়ন পৃথিবীর সার্বভৌম সদস্য হবে। তৎকালীন সময় 315 জন ছিল, পরবর্তী 350 জন। এর সদস্য ছিল 315 জন, এবং পরবর্তী এই 315 জনের মধ্যে 300 জন জনগণের প্রত্যেকবার নির্বাচিত হবে, এবং 15 জন মহিলা সদস্য নির্বাচিত হবে সংরক্ষিত, অর্থাৎ নির্বাচিত যারা মেম্বার অফ পার্লামেন্ট থাকবে তাদের মাধ্যমে। এই 15টি আসন পরবর্তীতে 10ম সংশোধনের মাধ্যমে 1990 সালে সৃষ্টি করা হয়, অতঃপর 14 সংশোধনের মাধ্যমে 2004 সালে 45টি করা হয়, এবং 15তম সংশোধনের মাধ্যমে 2011 সালে এটি 50টি করা হয়। এখন পর্যন্ত 50টি আছে, 350টি আসন। জাতীয় সংসদের মেয়াদ হবে 5 বছর। মাননীয় প্রধানমন্ত্রী লিখিত পরামর্শে মহামান্য রাষ্ট্রপতি ইচ্ছা করলে যদি কোনো জরুরি প্রয়োজন, যুদ্ধকালীন সময়, এর মেয়াদ 1 বছর বাড়াতে পারে। তবে যুদ্ধ ছাড়া অন্য কোনো সময় সর্বোচ্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার এবং এবার আসে আমরা সংসদ সদস্যদের যোগ্যতা এবং অযোগ্যতা। সংসদ সদস্যদের যোগ্যতা এবং অযোগ্যতা আছে, এবং সংসদ সদস্যদের আসন কি বেশি হবে সেটি 57 আছে। 66 যোগ্যতায় বলা হয়েছে যে যারা সংসদ সদস্য হবেন তারা অবশ্যই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক ছাড়া কেউ জাতীয় সংসদ সদস্য হতে পারবে না। তার বয়স কমপক্ষে 25 বছর বয়স। ওটা তালিকাতে নাম। অযোগ্যতা লিখিতভাবে দেখে নিই। অবশ্যই যদি কোনো ব্যক্তি আদালত কর্তৃক অপ্রতিষ্ঠিত হিসেবে ঘোষিত হবে, তিনি যদি কোনো দেউলীয় ঘোষিত, যদি কোনো ব্যক্তি নাগরিক বিদেশি রাষ্ট্রের নাগরিক অর্জন করে অথবা বিদেশি কোনো রাষ্ট্র থেকে তাহলে তিনি জাতীয় সংসদ সদস্য। নৈতিক সংক্রমণজনিত কোনো অপরাধে কোনো ব্যক্তি 2 বছরের সাজা ভোগ করেন এবং সাজার মেয়াদ শেষ হওয়ার 5 বছর জাতীয় সংসদ নির্বাচনের যোগ্যতা। কোনো ব্যক্তি যদি প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে তাহলে তিনি সংসদে সহযোগ, এবং আইনের দ্বারা যদি কাউকে অযোগ্য। এখন আসি আমরা জাতীয় সংসদের নির্বাচিত সদস্যের আসন ঘোষণা। সংসদের প্রথম বৈঠক, এই প্রথম বৈঠকের তারিখ থেকে 90 দিনের মধ্যে সদস্যরা, যদি কোনো সদস্য এই 90 দিনের মধ্যে শপথ গ্রহণ করতে না পারেন তবে তার আসন শূন্য। তবে স্পিকার যদি মনে করেন 90 দিনের মধ্যে শপথ গ্রহণ না করার জন্য তার কারণ ছিল, এই মেয়াদ নির্ধারিত। কোন সংসদ সদস্য যদি সংসদে অনুমোদিত টানা 90টি বৈঠক দিবসে কোনো কারণে সংসদ ভেঙে যায় তাহলে সংসদ পদ অটোমেটিক শূন্য। এছাড়াও সংবিধানের 66 অনুচ্ছেদ দ্বারা যদি কোনো ব্যক্তিকে অযোগ্য ঘোষণা করা হয় তাহলে তার আসনটি শূন্য। কোন সংসদ সদস্য যদি যে দলের প্রতীক নিয়ে নির্বাচনে জয়লাভ করেছেন এই দলের বিপক্ষে যদি ভোট দেন অথবা সেই দল যদি পদত্যাগ করেন তাহলে তার আসনটি শূন্য। এছাড়াও যদি কোনো সংসদ সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করতে চান এবং তার পদত্যাগ পত্র যদি সংসদে গৃহীত হয় তাহলে আসন শূন্য। এছাড়াও যদি কোনো ব্যক্তি জাতীয় সংসদ সদস্য একাধিক আসনে নির্বাচন করে একাধিক আসনে জয়লাভ করে এবং নির্বাচন শেষে সংসদের অধিবেশন 30 দিনের মধ্যে তিনি একটি আসন লিখে অন্য আসনটি শূন্য। তবে 30 দিনের মধ্যে যদি তিনি নিজের আসনটি সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে অন্য সবগুলি আসন। এবার আমরা জাতীয় সংসদের ক্ষমতা এবং কার্যক্রম। জাতীয় সংসদ যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা, জাতীয় সংসদের প্রথম কাজ হচ্ছে আইন রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে আইন প্রণয়ন করে জাতীয় সংসদ সদস্যদের মাধ্যমে যে কোনো খসড়া সংসদে উপস্থাপন করা হবে, সেটি বিল আকারে সংসদে আলোচনায় আসবে। সেটি যদি সংসদ সদস্যদের সম্মতি গৃহীত হয় তারপরে সেটি মহামান্য রাষ্ট্রপতির কাছে যাবে। মহামান্য রাষ্ট্রপতি সেখানে
সম্মতি দান করে তবে সেটা আইনে পরিণত। জাতীয় সংসদ গঠন, কারণ আমরা জানি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের যিনি নেতা থাকবেন তিনি অর্থাৎ জাতীয় সংসদের মধ্যে জাতীয় সংসদ শাসন বিভাগকে শাসন বিভাগের কার্যাবলীর উপর আলোচনা করে, কার্যাবলীর জন্য তাদের জবাবদিহি করার জন্য জাতীয় সংসদ বিচার বিভাগীয় ক্ষমতা পক্ষ। জাতীয় মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগ দিতে পারবে। জাতীয় সংসদ অর্থ সংক্রান্ত কার্যক্রম করে। জাতীয় সংসদ অনুমতি ছাড়া আয় ব্যয় বাস্তবায়ন করা যাবে। জাতীয় সংসদ অনুমতি ছাড়া বাজেট বাস্তবায়ন। জাতীয় সংসদ কিছু নির্বাচনমূলক কাজ করে। জাতীয় সংসদ প্রথম অধিবেশনে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা। জাতীয় সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে মহামান্য রাষ্ট্রপতি। জাতীয় সংসদ সংবিধান সংশোধনের কাজ। রাষ্ট্রের যদি কোনো প্রয়োজনে সংবিধান সংশোধন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে জাতীয় সংসদ সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সংবিধানের কোনো অংশ সংযোজন পরিবর্তন করতে হলে অবশ্যই জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন। প্রজাতন্ত্রের কর্মী নিয়োগ লাভের যোগ্যতা কে হবে? চাকরি সংক্রান্ত অধ্যাদেশ সংক্রান্ত ক্ষমতা জাতীয় সংসদ। মহামান্য রাষ্ট্রপতি সংসদীয় অধিবেশন না থাকে তিনি যদি কোনো অধ্যাদেশ জারি করে সেই অধ্যাদেশ অবশ্যই সংসদ যখন চলমান থাকবে তখন সেই সংসদে উপস্থাপন করা হবে এবং সংসদের সিদ্ধান্ত অনুসারে অধ্যাদেশ কার্যকরী হবে অথবা বাতিল হবে। সংসদ সমর্থন না করে তাহলে সেই অধ্যাদেশের কার্যকারিতা স্থগিত হবে। জাতীয় সংসদ সামরিক বাহিনী কিন্তু রাষ্ট্রের একটি অংশ। জাতীয় সংসদ সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ করবে এবং মহামান্য রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধান হিসেবে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পদে মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রের যে কোনো জরুরি প্রয়োজনে জাতীয় সংসদ। এবার আসে না সংসদের জবাব। সংসদে এত ক্ষমতা, এরপরও সংসদ সদস্যদের জবাব দিতে হবে। সাংবিধানিকভাবে সংসদ সদস্যগণ ক্ষমতা অধিকার মানে, তবে তা অবশ্যই তারা জনগণের কাছে জবাব দিতে হবে। জনগণের কাছে জবাব দিতে বাধ্য, অর্থাৎ জনগণ যারা নির্বাচিত প্রতিনিধি রয়েছে সংসদে, যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি আমরা আসি সংসদের দায়িত্ব কর্তব্য। সংসদের দায়িত্ব যারা জনের নির্বাচিত প্রতিনিধি হবে তারা অবশ্যই সংসদের শান্তি শৃঙ্খলা তারা রক্ষা করবে। সংসদের যে কোনো কার্যক্রমে যে কোনো তারা জাতীয় সংসদ সদস্যরা যেহেতু জনগণের নির্বাচিত প্রতিনিধি সেহেতু তারা অবশ্যই সংসদ দায়িত্বশীল আচরণ করবে। জনগণের ভালো মন্দ নিয়ে তারা দায়িত্বশীল আচরণ করবে। রাষ্ট্রের থেকে মঙ্গল হবে, জনগণের থেকে মঙ্গল হবে সে বিষয়ে তারা আলোচনা এবং আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো বিরোধ যদি কখনো কোনো বিরোধের সূত্রপাত জাতীয় সংসদ সদস্য জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আলাপ আলোচনার মাধ্যমে সুশৃঙ্খলভাবে সেই বিরোধের মীমাংসা করে এবং সবসময়ের জন্য জাতীয় সংসদে রাষ্ট্রের কল্যাণে সুচিন্তিত গঠনমূলক কল্যাণমূলক অভিমত প্রকাশ করে এবং কোনোভাবেই জাতীয় সংসদ সদস্যরা অশালীন এবং অসাধু জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে এমন কোন সিদ্ধান্ত তারা নেবেন। সর্বদা জাতীয় স্বার্থের সম্মত রাখবেন। তারা অবশ্যই দলীয় শৃঙ্খলা, যেহেতু তারা কোনো না কোনো দল থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদ সদস্য হয়েছে, অতএব অবশ্যই তারা দলীয় শৃঙ্খলা রক্ষা করবে। সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা জাতীয় সংসদে বাজেট পাস। এই বাজেট পাসে তারা অংশ নেবে, সংসদের বিভিন্ন কমিটিতে দ্বারা যোগদান করবে এবং কার্যকর ভূমিকা পালন করবে। এছাড়াও প্রত্যেকে তার নিজ নিজ নির্বাচনী এলাকার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত এলাকার জনগণের সাথে সুসম্পর্ক করবে। আরেকটি বিষয় আমরা আলোচনা করি সংসদের অধিকার। তারা কি কি অধিকার পাবে? বলা হচ্ছে যে জনগণের প্রত্যক্ষভাবে তারা নির্বাচন এবং ওয়ারেন্ট প্রেসিডেন্ট অনুযায়ী মন্ত্রীদের পদ দেবে এবং তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। সংবিধান ৮ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে এই সংসদের কোনো কার্যক্রমের বিষয়ে আদালতের প্রশ্ন করা হবে। সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ
পরিচালনা বা শৃঙ্খলা ব্যাপারে আদালতের এখতিয়ার করা যাবে না। কোনো রিপোর্ট, কোনো কাগজপত্র, ভোট বা কার্যধারা প্রকাশের ক্ষেত্রে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো আদালতে কোনো কার্যধারা এটি সবগুলি সংবিধানে 78 নম্বর অনুচ্ছেদে। এবার আমরা আসি জাতীয় সংসদের কর্মপদ্ধতি কার্যক্রমে। আমরা জানি যে জাতীয় সংসদ কিভাবে পরিচালিত। সংসদ কর্তৃক কার্যক্রমে বিধি প্রণীত না হওয়া পর্যন্ত কিভাবে পরিচালিত হবে? মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত কার্যক্রমে তিনি যেভাবে বলবেন সেভাবে সংসদ পরিচালিত। সংসদে উপস্থিত ও ভোটদানকারী সংসদের সদস্যদের ভোটে সংসদ সিদ্ধান্ত নিতে অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সংসদ সদস্যদের ভোটের প্রয়োজন। সেক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে সমসাময়িক ভোট হয় সেক্ষেত্রে সভাপতি ভোট দেন এবং সেই ভোট থেকে আমাদের নির্ণায়ক সংসদ সদস্যদের আসন শূন্য রয়েছে এই অধিকার। এই কারণে সংসদের কার্যক্রমকে অবৈধ করা যাবে না, অবৈধ করা যাবে। কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংসদে যদি 60 জন সদস্য না থাকে, যেটাকে আমরা বলছি কোরাম, সংসদে 60 জন সদস্য কম হলে সেই ভোট স্থগিত হবে। এবারে কার্যপ্রণালীর বিধি। প্রিয় শিক্ষার্থীরা, কার্যপ্রণালী বিধিটি হচ্ছে জাতীয় সংসদে বাংলাদেশ আইন প্রণয়নের সরকারি প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানে কিভাবে পরিচালিত হবে আমরা সেটা একটু দেখি। রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদ আহ্বান করবে, কমপক্ষে 60 জন সদস্য থাকতে হবে। নির্বাচন ঘোষণার পর, নির্বাচনের ফলাফল ঘোষণার পর 30 দিনের মধ্যে সংসদ ঘোষণা হবে এবং যে কোনো সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ সদস্যদের। জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সংসদ সদস্যদের স্পিকার এবং ডেপুটি স্পিকার। স্পিকার সংসদ অধিবেশন পরিচালনা করবেন, স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার সংসদ অধিবেশন। এবারে আমরা সংসদের বিরোধী দলের ভূমিকা। আমরা জানি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারি দল এবং বিরোধী দল। সরকারি দল রাষ্ট্র পরিচালনা করবে এবং বিরোধী দল সরকারি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোথাও কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা সেটি তারা নজরে রাখবে এবং সেই বিষয়ে সরকারকে অবগত, সরকারি দলকে তারা অবগত করবে, তার সংশোধন হওয়ার জন্য অনুরোধ করবে এবং শক্তিশালী বিরোধী দল এবং সরকারি দল মিলিয়ে সংসদে গণতন্ত্র। সংসদে গণতন্ত্রের বিরোধী ভূমিকাগুলি আমরা দেখে নিই। সেটি হচ্ছে গঠনমূলক সময়। বিরোধী দলকে অবশ্যই বিরোধিতার খাতিরে না, শুধুমাত্র বিরোধিতার খাতিরে না, রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, রাষ্ট্রের কল্যাণে অবশ্যই সরকারের গঠনমূলক সমালোচনা। সরকার যদি স্বেচ্ছাচারী কোনো আচরণ করার চেষ্টা করে তাহলে গঠনমূলক সমালোচনার মাধ্যমে অবশ্যই তার সুষ্ঠুভাবে ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে বিরোধী দল কি করবে? জনগণকে উৎসাহিত করবে, নির্বাচনের মাধ্যমে যেন ক্ষমতা পরিবর্তন। সরকারকে মেনে চলবে, সরকার কি করছে না করছে এটি বিরোধী দল সূক্ষ্মভাবে এটি ফলো আপ করবে এবং সেই বিষয়ে সংসদ যখন চলমান থাকবে সংসদে তারা সরকারকে প্রশ্ন জিজ্ঞাসা, প্রশ্ন উত্থাপন, অনাস্থা প্রস্তাব বিভিন্নভাবে তাকে জবাব দিতে বাধ্য। বিরোধী রাজনৈতিক শিক্ষার প্রসার করবে, তারা জনগণের মধ্যে রাজনৈতিক কৃষ্টি, রাজনৈতিক সংস্কৃতি। তাই নয়, বিরোধী জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। তারা জনগণের সাথে নিয়ে, সরকারের সাথে নিয়ে রাষ্ট্রের কল্যাণ কিভাবে, রাষ্ট্রের সর্বোচ্চ স্বার্থ কিভাবে সেই জন্য তারা জাতীয় ঐক্যমত পালন। পাশাপাশি বিরোধী দল সংসদে বসে থেকে সরকারকে, সংসদকে বিভিন্ন ধরনের আইন প্রণয়নের সহজ করে। রাষ্ট্রের প্রয়োজনে যখন আইন প্রণয়ন করা হবে সেই আইন প্রণয়নের ক্ষেত্রে তারা তাদের মতামত দিবে, গঠনমূলক সমালোচনা করবেন এবং আইন প্রণয়নে সর্বোচ্চ সহজ। এছাড়াও বিরোধী দল রাজনৈতিক শুধুমাত্র বিরোধীদের সাথে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে হবে। জনগণের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য বিরোধী রাজনৈতিক স্থিতিশীলতা রাখা। তার সাথে গঠনের সমালোচনা করবে কিন্তু কখনো উচ্ছৃঙ্খলা আসন করবে। সর্বোপরি বিরোধী দল জনগণকে ভোট দেন উচিত, কারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার পরিবর্তনের একমাত্র কার্যকরী মাধ্যম হচ্ছে নির্বাচন। বিরোধী দল মাঠে থেকে, জনগণের সাথে থেকে জনগণকে ভোট দানে উৎসাহিত করবেন এবং জনমতকে নিজের দিকে টানার চেষ্টা করবেন। আমরা দেখি আমাদের এই জাতীয় সংসদ সার্বভৌম, আমাদের জাতীয় সংসদ সংবিধানের 65 এবং স্পষ্ট করে বলা হয়েছে। কেন সার্বভৌম? আমরা বলছি সংবিধানের সর্বোচ্চ আইন এবং এই আইন, এই সংবিধান সংশোধন, পরিবর্তনের ক্ষমতা একমাত্র জাতীয় সংসদ।
জাতীয় সংসদ থেকে আইন প্রণয়ন একত্রিত ক্ষমতা, যে কোনো আইন প্রণয়ন করতে গেলে অবশ্যই জাতীয় সংসদের অনুমতি লাগবে, জাতীয় সংসদের সমর্থন লাগবে, জাতীয় সংসদে আলোচনা আসতে হবে এবং জাতীয় সংসদের সমর্থন ছাড়া সংখ্যাগরিষ্ঠ সদস্য আইন প্রণয়ন করা যাবে। জাতীয় সংসদ সরকার গঠন করে, জাতীয় সংসদ শাসন বিভাগকে নিয়ে, জাতীয় সংসদ বিচার বিভাগকে সংবিধানের যে কোনো ধারা পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই জাতীয় সংসদের 2/3 সদস্যের তার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন করবে। জাতীয় সংসদ রাষ্ট্রের অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে, যে কোনো প্রতিষ্ঠানকে যে কোনো সময় নিয়ন্ত্রণ করতে পারে, এই ক্ষমতা জাতীয় সংসদ। সরকার পদ্ধতি কেমন হবে, সংসদের সাথে থাকবে না রাষ্ট্রপতির সাথে থাকবে নাকি অন্য কোনো সরকার হবে, এই সিদ্ধান্ত দেওয়ার মালিক হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদ সিদ্ধান্ত নিলে সরকার পরিবর্তন শতপদ্ধতিকে পরিবর্তন করা যাবে। যে কোনো জনগুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়ে জাতীয় সংসদ তদন্ত, এটি তার একটি রাষ্ট্রের কল্যাণের জন্য যে কোনো বিষয়ে, বিষয়ে জনগুরুত্বপূর্ণ বিষয় জাতীয় সংসদ তদন্ত করতে পারে। এ বিষয়ে তারা সর্বোচ্চ স্বাধীন। এই সার্বভৌমত্ব প্রশ্নে একমাত্র জাতীয় সংসদ সার্বভৌমত্ব রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ। সার্বভৌমত্ব প্রশ্নে যেগুলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জাতীয় সংসদে, কারণ জাতীয় সংসদের সরাসরি যারা নির্বাচিত, জাতীয় সংসদ মনে করে কোন দেশের সাথে আমি কূটনৈতিক সম্পর্ক স্থানীয় উপস্থাপন করবো অথবা অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবো, অর্থাৎ জাতীয় সংসদ পররাষ্ট্রনীতি। এরপরে আমরা আসি জাতীয় সংসদের চ্যালেঞ্জ। বর্তমান বাংলাদেশে জাতীয় সংসদের বেশ কিছু চ্যালেঞ্জ আমরা সরকারি ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সহযোগিতার অভাব। সরকারি দল ও বিরোধী দল প্রায় সময় দেখা যায় তাদের মধ্যে সহযোগিতা কম। বিভিন্ন সময় বিরোধী দলের কাছ থেকে এরকম পাওয়া যায় যে স্পিকার তাদের পর্যাপ্ত সময় দিচ্ছেন, অর্থাৎ স্পিকারের প্রশ্নগত ভূমিকা। অনেক সময় সরকারের সমালোচনা সুযোগ না থাকা, এটিও একটি চ্যালেঞ্জ। বিভিন্ন সময় সম্পূর্ণ দলীয় স্বার্থ বাস্তবায়নে জাতীয় সংসদ সদস্যরা কাজ করে, এটি জাতীয় সংসদের চ্যালেঞ্জ। জাতীয় সংসদে বিভিন্ন কার্যক্রমের জন্য বিভিন্ন কমিটি গঠন করা, অনেক সময় দেখা যায় যে কমিটিগুলি কার্যকর। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা দেখি, সেটি হচ্ছে প্রায় সময় জাতীয় সংসদের সদস্যদের ফোরাম সংকট হলে কি হবে, জাতীয় সংসদ অধিবেশন স্থগিত হবে। যে কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই ফোরাম প্রয়োজন, এটির জন্য না হয় জাতীয় সংসদ দলগুলি, রাজনৈতিক দলগুলি আছে তাদের পারস্পরিক সহিষ্ণুতা, গণতন্ত্রের সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহনশীলতা, পারস্পরিক সহিংসতা। তা না হয় তাহলে কি হবে, দেশের রাজনৈতিক পরিস্থিতি হবে, দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হবে। এই জন্য জাতীয় সংসদে যারা রাজনৈতিক দল থাকবে দলগুলির মধ্যে অবশ্যই পারস্পরিক সহিংসতা বাড়বে এবং সংসদ সদস্যদের অযোগ্যতা ব্যাপারটা খেয়াল রাখতে হবে, যেন কোনো অযোগ্য লোক জাতীয় সংসদ সদস্য না হয়। এই চ্যালেঞ্জগুলি দূর করার উপায় সেটি আমরা দেখি। জাতীয় সংসদের চ্যালেঞ্জগুলি যেগুলো আলোচনা করলাম, চ্যালেঞ্জগুলো দূর করার উপায় আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো জাতীয় সংসদ সার্বভৌম প্রতিষ্ঠান এবং এই সার্বভৌম প্রতিষ্ঠানকে সত্যিকার অর্থে স্বাধীনতা প্রদান করবে। সংসদের কার্যক্রমের সকল সদস্যকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, এটি খুব গুরুত্বপূর্ণ। যে কোনো বিশেষ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জাতীয় সংসদের থাকবেন সম্মানিত মেম্বার অফ পার্লামেন্ট, সাংসদ অংশগ্রহণ। সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদ অনুসারে এটি ন্যায়পাল প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বিরোধী দলের ভূমিকা সম্প্রসারণ করতে হবে। আমাদের বিরোধী দলগুলিকে আরো সহনীয়, সহনশীল, সহমর্মী এবং রাজনৈতিক স্থিতি রাখার জন্য স্পিকারকে অবশ্যই তার নিরপেক্ষতা বজায় রাখতে হবে, যেন প্রত্যেকে সমানভাবে কথা বলার সুযোগ পান। কারণ প্রত্যেক সংসদ সদস্য কোনো না কোনো নির্বাচনী এলাকার জনগণের নির্বাচিত সংসদ সদস্যদের অবশ্যই জনগণের সাথে সম্পর্কে যোগাযোগ। যে কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে সিভিল সোসাইটি যারা অভিজ্ঞ মানুষ রয়েছে, যারা বিজ্ঞ মানুষ রয়েছে, যারা স্বশাক্ষেত্রে স্বনামধন্য, এই ধরনের সিভিল সোসাইটি পরামর্শ বিভিন্ন বিল বা ইস্যুর উপর আলোচনা করার জন্য অবশ্যই সংসদ গ্রুপ গঠন করতে হবে এবং গ্রুপের মাধ্যমে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত। এছাড়াও শিক্ষার্থী জাতীয় সংসদ চ্যালেঞ্জ সমাধান করার জন্য ব্যাপকভাবে জাতীয় সংসদে রাজনীতিতে নারীর অংশগ্রহণ, বিভিন্ন কমিটি এবং উপকমিটিগুলিতে গণতন্ত্রের চর্চা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন
বাংলাদেশের আইনসভা সম্পর্কে আমাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমরা চেষ্টা করছি 1972 ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে রাষ্ট্র গঠিত হয়, সেই রাষ্ট্রটি প্রথমে গণপরিষদ আদেশ দ্বারা, অস্থায়ী সংবিধান আদেশ দ্বারা এই গণপরিষদ গঠন করা হয়। সেই গণপরিষদের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন রাষ্ট্রের 1972 সালের 16 ডিসেম্বর সংবিধান কার্যকরী হয়। এই সংবিধানের বৈশিষ্ট্যগুলি আমরা দেখলাম। এই সংবিধানের মাধ্যমে বাংলাদেশে সংসদ শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়, যদিও পরবর্তীতে সেটি রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং বর্তমানে সংসদ শাসন ব্যবস্থা বাংলাদেশে। এই অধ্যায়ে আমরা দেখলাম সংসদ সদস্যের যোগ্যতা এবং অযোগ্যতাগুলি কি, তাদের দায় মুক্তি কি হবে, তাদের কার্যক্রম বিধি কি হবে, সংসদের কর্মপদ্ধতি কি হবে। আমরা দেখলাম জাতীয় সংসদে আসন কিভাবে শুরু হবে এবং সংসদের বিরোধী দলের ভূমিকা, সংসদের চ্যালেঞ্জগুলি, সংসদের চ্যালেঞ্জ থেকে উত্তরণ উপায়গুলি নিয়ে আমরা আলোচনা করব। আমরা আগামীতে বাংলাদেশ আইন প্রণয়ন প্রক্রিয়ার 3য় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকবে, নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করবে। সেই সঙ্গে আমাদের ধন্যবাদ জাতীয় বিষয় কর্তৃপক্ষকে, আন্তরিক ধন্যবাদ।